আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছে এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সারা দেশে বন্ধ রয়েছে এলপিজি বিক্রি, এতে চরম ভোগান্তিতে পড়েছে গ্রাহকরা। দেশের সব খুচরা ও পাইকারি পর্যায়ে বন্ধ আছে গ্যাস সরবরাহ। এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি ৬ দফা দাবি আদায়ে সারা দেশে পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য এলপিজি বিপণন বন্ধ করে ধর্মঘটের ডাক দেয়। দাবি পূরণে ২৪ ঘন্টা আলটিমেটামও দিয়েছে সংগঠনটি। নাজিবুর রহমানের রিপোর্ট। ঢাকার কয়েকটি প্রান্ত ঘুরে এলপিজি সিলিন্ডার পাননি জাকির হোসেন। কারওয়ান বাজার হয়ে এসেছেন মগবাজারে, সেখান থেকেও ফিরে যেতে হচ্ছে তাকে। আমি আসছিলাম কারওয়ান বাজার থেকে গ্যাসের বোতল নিয়ে, এখন এখানে সংগ্রহ দিছি, একজন গ্যাস পাচ্ছি না, আবার আমার বাসায় যেতে হবে। বাসাবাড়িতে চুলা না জ্বললেও হোটেলে গিয়ে খাবার খাবেন সে ব্যবস্থাও নেই অনেকের। অনেক রেস্তোরাঁ ইতিমধ্যে গ্যাস সংকটে বন্ধ। কেরোসিন দিয়ে তো আমরা এই দোকান চালাতে পারবো না, আমরা একবারে দোকান প্রতি ঘরে লাগবো। বুধবার রাতে ঘোষণা দিয়ে বৃহস্পতিবার থেকে সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রয় ও সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধের কথা জানায় এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। রাজধানীর মালিবাগ, মগবাজার, কারওয়ান বাজার সহ বেশ কয়েকটি এলাকায় গিয়েও পাওয়া যায়নি এলপিজি সিলিন্ডার। এতে চরম বিপাকে পড়েছে গ্রাহকরা। বিক্রেতারা বলছে এলপিজির সরবরাহ না থাকায় বিক্রি বন্ধ আছে। আমার দোকানে অগণিত গ্রাহক আসতেছে, কিন্তু দীর্ঘ এক সপ্তাহ যাবৎ আমার দোকানে গ্যাস নেই, কোম্পানি থেকে সরবরাহ বন্ধ। আমরা গ্যাস ঠিকমতো পাইতেছি না, এই কারণে বেচতে পারি না। কাস্টমার পেরিয়ে চলে যেতে গ্যাস আসেনি নাই। সারা দেশেই এলপি গ্যাস ব্যবসায়ীদের ধর্মঘট চলছে। জেলা শহর থেকে গ্রাম পর্যায়ে কোথাও সিলিন্ডার পাচ্ছেন না গ্রাহকরা। এক সপ্তাহ আগে আমরা ১৫০০ টাকা গ্যাস দিয়েছি, এখন বলতেছে ২২০০ টাকা। এখন আর কি করবো, লাকড়ি দিয়ে চুলা জ্বালতে হইতেছে। রান্না বান্না করতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি না। একটা আমি কিনতাম ১৩ টাকা দিয়ে, এখন কিন্তু হচ্ছে ২২-২৩ টাকা দিয়ে। তো ১,০০০ টাকা, এটা আমার খুবই, এটা তো আগে তো আমার এটা দিয়ে ১৩ টাকা দিয়ে এখান থেকে বুঝিয়ে তো, কিন্তু ব্যথা তাও তো ওদের ১,০০০ টাকা আমি বাইরে থেকে সংগ্রহ করতে হচ্ছে। ডিলারের বাড়তি কিনলে তো সরকারের রেট যেটা দিছে এটা যখন বেশি হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে, এখন তো ডিলারে মাল দিতে পারবে না আমাদেরকে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে ৬ দফা দাবি জানিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ীরা। দাবি না মানলে গ্যাস বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত তাদের। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। কিছু বিচ্ছিন্ন ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরের হত্যাকাণ্ড ভোট বানচালে পতিত ফ্যাসিবাদের চক্রান্ত বলে মনে করেন তিনি। বলেন, যথাসময়ে নির্বাচনের বিষয়ে সব রাজনৈতিক দল প্রতিশ্রুতিবদ্ধ। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের বাইরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ। উত্তরাঞ্চলে তারেক রহমানের সফর নির্বাচন আচরণ বিধির লঙ্ঘন নয় জানিয়ে তিনি বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মূলত এই সফর। আমরা দেখতে পাচ্ছি এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, গতকালকের ঘটনাও তারই অংশ। এটা হতে পারে পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনো তারা চালু রেখেছে, যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাঠিন্য করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। এদেশের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ এবং অঙ্গীকারাবদ্ধ, গণতন্ত্রে তারা ফিরবেই এবং একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচনের জন্য আমরা সবাই অপেক্ষা করছি, সারা জাতি অপেক্ষমান। ইনশাআল্লাহ সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবং সকল রাজনৈতিক দলগুলোর আন্তরিকতায় আমরা সেই নির্বাচনের বৈতরণী খুব সহজভাবে পার করতে পারব। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা হয়েছে, এমন অভিযোগ তার পরিবারের। স্ত্রী সুরাইয়া বেগম জানান, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে দীর্ঘদিন ধরেই প্রাণনাশের শঙ্কায় ভুগছিলেন মুসাব্বির। সহকর্মীদের দাবি, এলাকা জুড়ে জনপ্রিয়তা আর সংগঠনের গুরুত্বপূর্ণ পদে পাওয়ার সম্ভাবনাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে তেজগাঁও থানায় হত্যা মামলা হয়েছে। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে।
রাজধানীর কাউরান বাজারের হোটেল স্টারে একটি অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথেই হামলার শিকার হন স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির। সিসিটিভি ফুটেজে দেখা যায় স্টার কাবাবের পেছনের সরু গলিতে আগে থেকেই ওত পেতে ছিল দুই হামলাকারী। গলি দিয়ে মুসাব্বির প্রবেশ করতেই বস্তার ভেতরে লুকিয়ে রাখা অস্ত্র বের করে পেছন থেকে গুলি চালায় তারা। হঠাৎ হামলায় আহত হলেও প্রাণে বাঁচতে দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি, তবে কয়েক গজ এগোতেই লুটিয়ে পড়েন মাটিতে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বিআরবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। পান্থপথ মসজিদ থেকে আমি বিআরবি হাসপাতালে যাই, যাওয়ার পরে কিছুক্ষণ পর আমাকে ওই অপারেশন থিয়েটারে ইমার্জেন্সিতে ঢুকতে দেয়। দেখে ওনার নিথর দেহ পড়ে আছে। নিহতের স্ত্রী সুমাইয়া বেগম জানান, রাজনৈতিক শত্রুতার কারণেই তার স্বামীর জীবন হুমকির মুখে ছিল। ও কারো জন্য কাজ করতেছে বা কেউ ডাকতেছে ওখানে যাচ্ছে, সেটা অন্য আরেকজনের ভালো নাও লাগতে পারে। এখন আমি নির্দিষ্টভাবে তো আর বলতে পারছি না, কিন্তু একটা সময় ও এটাই সবসময় বলতো যে আমার অনেক শত্রু হয়ে গেছে, আমাকে যে কোনো সময় মেরে ফেলবে। এদিকে সহকর্মীরা বলছে, এলাকা জুড়ে মুসাব্বির ছিলেন জনপ্রিয় ও সক্রিয় নেতা। স্বেচ্ছাসেবক দলের আসন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে আসার দৌড়ে ছিলেন তিনি অনেক জনপ্রিয় ছিলেন। তার অনেক জনপ্রিয়তায় হয়তো অনেকের হইতে পারে, ইচ্ছার কারণ হইতে পারে। আমরা চাই আমার এই ভাইয়ের সুষ্ঠু বিচার হোক। 16 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। তাহলে মানে এই ডেঙ্গুর মার্কা প্রশাসন দিয়ে আমরা আসলে কিভাবে নিরাপত্তা চাইব? পুলিশ বলছে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। সিসি ক্যামেরা ফুটেজে যেটি দেখা যাচ্ছে যে যারা গুলি করেছে তারা সেখানে ওত পেতেছিল আগে থেকে। তো এখন পর্যন্ত আমরা আসামি দুইজনের মধ্যে একজনের চেহারা একটু অস্পষ্ট হলেও আমরা পেয়েছি, তো তাকে আইডেন্টিফাই করার চেষ্টা অব্যাহত রেখেছি। আজিজুর রহমান মুসাব্বির স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে হামলা ও কারাবরণের মুখে পড়লেও সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়াননি তিনি। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। শতাধিক গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী 14 জানুয়ারি দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল আজ উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। শুনানিতে প্রসিকিউশনের আনা 3টি অভিযোগের বিরোধিতা করে অব্যাহতির আবেদন করে আসামিপক্ষ। একই সঙ্গে জিয়াউলের বিরুদ্ধে প্রসিকিউশন কোনো তথ্য প্রমাণ আনতে পারেনি বলেও দাবি করা হয়। এ সময় চিফ প্রসিকিউটর তার বিরোধিতা করেন এবং আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রার্থনা করেন। পরে আদেশের জন্য 14 জানুয়ারি দিন ঠিক করে ট্রাইব্যুনাল। গত 4 ডিসেম্বর জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। সুন্দরবনে রিসোর্ট মালিক এবং 2 পর্যটক অপহরণের মূল হোতা বনদস্যু মাসুম বাহিনীর প্রধান মাসুম মৃধাকে অস্ত্রসহ গ্রেফতার করেছে কোস্টগার্ড। গতরাতে সুন্দরবন সংলগ্ন ধানখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেয়া তথ্য অনুযায়ী সুন্দরবনে গাজী ফিশারিজ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে 3টি দেশীয় 1 শুটার পাইপগান, 8 রাউন্ড তাজা গুলি, একটি চাইনিজ কুড়াল এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়াও জিম্মি পর্যটকদের 5টি মোবাইল ফোন এবং একটি হাতঘড়িও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত এবং জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। সংসদ নির্বাচন ঘিরে ফেনীর 3টি আসনে জমে উঠেছে নির্বাচনী মাঠ। বেশি আলোচনায় ফেনী 3 আসন। খালেদা জিয়ার মৃত্যুর কারণে বিএনপি ভাইস চেয়ারম্যান এবং দেশের শীর্ষ ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টু এখানে প্রার্থী। গত কয়েকটি নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকলেও এবার বদলে গেছে দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা নিয়ে গঠিত আসনের ভোটের সমীকরণ। ফেনী থেকে তোফাল আহমেদ নিলয়ের পাঠানো রিপোর্ট। চায়ের কাপে আলোচনা চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দলের প্রার্থী এগিয়ে আর কে পিছিয়ে পড়ছে। আলোচনা চলছে তাদের ভোট কোন দিকে যাবে, কাকে ভোট দিলে দেশ ও দশের উন্নয়ন হবে, এমন ভাবনাই সাধারণ ভোটারদের। প্রান্তিক ভোটাররা বলছেন ফেনী জেলার উন্নয়নে যে প্রার্থী অগ্রণী ভূমিকা রাখতে পারবেন এবং যে সাধারণের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিবেন তাকে নির্বাচিত করতে চান তারা। নদীতে বিলীন হয়ে গেছে,
এইগুলো দ্রুত কাজ করে দিলে আমাদের ভীষণ উপকার হতো। আর যারা কাজ করবে আমরা তাদেরকে আমরা ভোট দেব। আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক, রোডঘাট উন্নত হওয়া, সরকারি কাজগুলো হওয়া, স্কুল মাদ্রাসার দিকে নজর রাখা। আগে আওয়ামী লীগের মতো যেরকম সাদাবাজি বা সন্ত্রাসী, এরকম আমরা কোনো সন্ত্রাসী চাই না। ভালো একটা শত যোগ্য প্রার্থী আমরা দেখতে চাই। জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর 3টি আসনের মধ্যে ফেনী 3 আসন বেশি আলোচনায়। স্বাধীনতার পর এই আসনে একাধিকবার বিভিন্ন দলের প্রার্থীরা নির্বাচনে বিজয়ী হয়েছেন। কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, আবার কখনো জাতীয় পার্টি কিংবা স্বতন্ত্র প্রার্থীও জয়ী হয়েছেন। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী জয়ী হয়েছেন। এবার বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর প্রার্থিতার কারণে অন্যরকম রাজনৈতিক হিসাব হতে পারে। আমার উদ্দেশ্য একটাই, সেটা হলো ফেনীর জনগণের মান উন্নয়ন করা, অর্থনৈতিক অবস্থা, তাতে শিক্ষা ব্যবস্থাপনা, স্বাস্থ্যের ব্যবস্থাপনা। আল্লাহ আমাকে জয়যুক্ত করে, তাহলে আমার কাজেই হবে ফেনীর উন্নয়ন। বিএনপির পাশাপাশি এই আসনে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সহ অন্যান্য দলের প্রার্থীরা জোর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনী মাঠে ভোটারদের দেখাচ্ছেন পরিবর্তনের স্বপ্ন। প্রশাসনের সর্বস্তর থেকে যে দুর্নীতি এবং ঘুষ বাণিজ্য রয়েছে এগুলো দূর করতে চাই। সালিসি বাণিজ্যের মাধ্যমে আজকে দুর্নীতিকে যেভাবে গ্রাম এবং বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, আমরা সেই সালিসি বাণিজ্যেরও এখানে প্রতিকার চাই। জনগণ যদি আমাকে ভোট দিয়ে যদি নির্বাচিত করেন, তাহলে সেই ক্ষেত্রে জনগণের সর্বোচ্চ নাগরিক অধিকার যেটা, এটা প্রতিষ্ঠিত করব। চাঁদাবাজ, সন্ত্রাস, যে মাদক আছে, এগুলো আমরা মূল উৎপাদন করবো ইনশাআল্লাহ। সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা নিয়ে গঠিত ফেনী 3 আসনে মোট ভোটার 5,03,000। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।